গল্পের শুরুতে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই, যেখানে রিক এবং হেলি নামের এক দম্পতি মাউন্টেন ক্লাইম্বিং করছিল। রিক হেলির আগে ওপরে পৌঁছে তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে হারাতে পারবে না। এরপর রিক চারপাশের জঙ্গলে নজর ঘোরায়, যেখানে মাইলের পর মাইল ঘন জঙ্গল ছাড়া মানুষের কোনো চিহ্নও ছিল না। রিক হেলিকে বলে, তুমিও জলদি ওপরে চলে এসো, এখান থেকে জঙ্গলটা খুব সুন্দর দেখাচ্ছে। এই বলে রিক সামনের দিকে এগোতে থাকে। হেলি তখন একা উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আচমকা তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে রিককে সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু রিক কোনো জবাব দেয় না। হঠাৎ রিক পাহাড়ের কিনারায় এসে আছড়ে পড়ে। হেলি যখন রিকের দিকে তাকায়, তখন রিকের মুখ থেকে রক্তের কয়েক ফোঁটা হেলির ওপর পড়ে। এটা দেখে হেলি আতঙ্কিত হয়ে পড়ে। সে যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই কেউ একজন রিককে ওপর থেকে নিচে ফেলে দেয়। এই দৃশ্য দেখে ভয় হেলির নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়। হেলি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ একজন দড়ি দিয়ে হেলিকে ওপরের দিকে টানতে শুরু করে। ভয়ে নিজেকে বাঁচাতে হেলি দড়িটি কেটে দেয়, যার ফলে সে সরাসরি নিচে রিকের লাশের পাশে গিয়ে পড়ে। রিককে মৃত অবস্থায় দেখে হেলি ডুকরে কেঁদে ওঠে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দেখতে পায় যে ওপরের ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ একজন খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। নিজেকে বাঁচাতে হেলি পাগলের মতো তার গাড়ির দিকে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ানোর সময় তার পা কাঁটাতারের বেড়ায় আটকে যায় এবং সে নিচে পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় যে কেউ একজন হেলিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এরপর জানা যায় যে ওয়েস্ট ভার্জিনিয়ার এই এলাকা থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। লোকজনের বিশ্বাস যে এই জঙ্গলে কিছু অদ্ভুত দেখতে মানুষ থাকে, যারা মানুষের মাংস খায়, আর যারা এই জঙ্গলে আসে সেই অদ্ভুত প্রাণীরা তাদের মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা রাস্তায় একটি গাড়ি দেখি, যেখানে ক্রিস নামের এক যুবক বসেছিল। ক্রিস আজ একটি ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে হাইওয়েতে ট্রাফিক জ্যামে আটকে পড়ে। গাড়িগুলো একদমই সরছে না দেখে সে গাড়ি থেকে নেমে সামনের এক ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে জ্যামের কারণ জিজ্ঞেস করে। ড্রাইভার জানায় যে 3 মাইল দূরে একটি কেমিক্যাল বোঝাই ট্রাক উল্টে গেছে আর রাস্তা জুড়ে কেমিক্যাল ছড়িয়ে পড়েছে, তাই এই জ্যাম খুলতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ইন্টারভিউয়ের দেরি হয়ে যাচ্ছে দেখে ক্রিস খুব চিন্তিত হয়ে পড়ে। এখানে অপেক্ষা করলে তার ইন্টারভিউ মিস হয়ে যাবে, তাই ক্রিস তার গাড়ি ঘুরিয়ে বিকল্প কোনো রাস্তা খুঁজতে শুরু করে। সে যেখানে চাকরির জন্য যাচ্ছিল সেখানে ফোন করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় তার ফোনের সিগন্যাল চলে যায়। কিছু দূর যাওয়ার পর সে রাস্তার পাশে একটি গ্যাস স্টেশনের সাইনবোর্ড দেখতে পায়। ক্রিস ভাবল সেখানে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে, তাই সে গাড়িটি সেদিকে ঘুরিয়ে নেয়। যাওয়ার পথে সে দেখে যে সেখানে অনেকগুলো পরিত্যক্ত গাড়ি পড়ে আছে, যা দেখে তার বেশ অদ্ভুত লাগে, কিন্তু খুব একটা মাথা না ঘামিয়ে সে গ্যাস স্টেশনে পৌঁছায়। সেখানে সে একজন বৃদ্ধকে দেখতে পায়, যার অবস্থা খুব একটা ভালো ছিল না। ক্রিস ফোন করার কথা জিজ্ঞেস করলে বৃদ্ধটি ইশারায় একটি ফোন দেখিয়ে দেয়। ক্রিস দ্রুত ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে ফোনটি নষ্ট। এতে ক্রিস আরও বিরক্ত ও চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তার নজর সেখানে থাকা একটি ম্যাপের উপর পড়ে, যেখানে শহরে যাওয়ার একটি কাঁচা রাস্তা দেখা যাচ্ছিল, যা সামনে গিয়ে হাইওয়ের সাথে মিশেছে। এরপর ক্রিস দেরি না করে তার গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়ে রওনা দেয়। কিছুক্ষণ চলার পর ক্রিসের সামনে দুটো রাস্তা আসে। সে বুঝতে পারছিল না কোন পথটি বেছে নেওয়া উচিত। কিছুক্ষণ ভাবার পর সে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া রাস্তাটি বেছে নেয়, কারণ তার মনে হয়েছিল এটি শর্টকাট এবং এর মাধ্যমে সে দ্রুত শহরে পৌঁছে যাবে। কিন্তু সে জানত না যে এই রাস্তাটি বেছে নিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে। সামনে যেতেই সে রাস্তার ওপর একটি মরা হরিণ দেখতে পায়। সেটি দেখার চক্করে রাস্তা থেকে তার মনোযোগ সরে যায় এবং সামনে থাকা একটি গাড়ির সাথে তার সংঘর্ষ হয়। ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় ক্রিস খুব বেশি চোট পায়নি। যে গাড়িটির সাথে ক্রিসের ধাক্কা লেগেছিল সেটি ছিল কয়েকজন ছাত্রছাত্রীর, যারা জঙ্গলে ঘুরতে এসেছিল। ক্রিস প্রথমেই তাদের কাছে ক্ষমা চায় এবং বলে যে তাদের যা ক্ষতি হয়েছে সে তার টাকা দিতে রাজি আছে। এরপর ক্রিস তাদের জিজ্ঞেস করে যে তারা রাস্তার মাঝখানে গাড়ি কেন পার্ক করে রেখেছে। জেসি নামের একটি মেয়ে উত্তর দেয় যে রাস্তার মাঝে কেউ কাটা তার বিছিয়ে রেখেছিল, যার ফলে তাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। টায়ার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে রাস্তায় কাটা তার বিছিয়ে রেখেছে। এখন তারা ক্রিসের গাড়িতে করেও এখান থেকে বের হতে পারছিল না, কারণ দুর্ঘটনার ফলে ক্রিসের গাড়িটিও নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তারা সবাই সেখানে ফেসে যায়। তখন জেসি বলে যে পেছনে একটি গ্যাস স্টেশন আছে যেখানে ফোন পাওয়া যেতে পারে, কিন্তু ক্রিস জানায় যে সে মাত্রই সেখান থেকে এসেছে এবং ওখানকার ফোনটি নষ্ট, তাই সেখানে যাওয়া বৃথা। এরপর তারা সামনের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়, এই আশায় যে হয়তো সামনে কোনো সাহায্য পাওয়া যাবে। যাওয়ার আগে তারা এভান এবং ফ্রান্সিনকে গাড়ির কাছে রেখে যায়, যাতে তারা মালপত্রের খেয়াল রাখতে পারে। এগোনোর পথে তারা মাটিতে একটি মরা নেউল পড়ে থাকতে দেখে, যেটিকে কেউ
নৃশংসভাবে পিষে মেরেছে। তারা বিষয়টিতে খুব একটা গুরুত্ব না দিয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা এক জায়গায় অনেকগুলো টায়ারে আগুন জ্বলতে দেখে। এটি দেখে ক্রিস বুঝে যায় যে এই জায়গাটি স্বাভাবিক নয়। বিপদ আঁচ করতে পেরে ক্রিস সবাইকে দ্রুত সামনে এগোতে বলে। অন্যদিকে এভান এবং ফ্রান্সিন, যারা গাড়ির পাহারায় ছিল, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন তাদের বন্ধুরা সাহায্য নিয়ে ফিরবে। ঠিক তখনই এভান জঙ্গল থেকে কোনো কিছু শব্দ শুনতে পায়। সে ফ্রান্সিনকে বলে, তুমি গাড়িতেই থাকো, আমি দেখে আসছি শব্দটা কোথা থেকে আসছে। এই বলে এভান জঙ্গলের দিকে চলে যায় এবং ফ্রান্সিন গাড়িতে বসে তার অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও এভান ফিরে আসে না। বাধ্য হয়ে ফ্রান্সিন তাকে খুঁজতে জঙ্গলের ভেতর যায়। খুঁজতে খুঁজতে সে এভানের একটি জুতো পরে থাকতে দেখে। ফ্রান্সিন বুঝতে পারছিল না যে এভান তার একটা জুতো এখানে কেন ফেলে গেছে। আরও কিছু দূর যাওয়ার পর সে মাটিতে মানুষের একটি কাটা কান পড়ে থাকতে দেখে। কানের দুল দেখে ফ্রান্সিন চিনতে পারে যে এটি এভানেরই কান। এটা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এই জায়গাটি চরম বিপজ্জনক। ফ্রান্সিন সেখান থেকে পালানোর সুযোগ পাওয়ার আগেই পিছন থেকে এক লোক এসে তাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। এদিকে বাকিরা হাঁটতে হাঁটতে রাস্তার শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখান থেকে সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না। তাই তারা জঙ্গলের ভেতর ঢুকতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটি ঘর দেখতে পায়। ঘরটি দেখে তারা খুব খুশি হয়, কারণ তাদের মনে হয়েছিল যে সেখানে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে। এই লোকগুলো যখন বাড়িটির কাছে পৌঁছায় তখন সেখানে আশেপাশে প্রচুর গাড়ি দেখতে পায়, যা দেখে তাদের বেশ অদ্ভুত লাগে। ক্রিস বাড়ির দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তাই তারা নিজেরাই ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা দেখে যে বাড়িটির অবস্থা খুবই শোচনীয়। দেখে মনে হচ্ছিল কয়েক মাস ধরে বাড়িটি পরিষ্কার করা হয়নি। খাওয়ার টেবিলটি ছিল ভীষণ নোংরা। এখন তারা কোনো ফোন বা রেডিও পাওয়া যায় কিনা তা দেখার জন্য বাড়িটি তল্লাশি করতে শুরু করে। তখনই তারা সেখানে অনেকগুলো গাড়ির চাবি খুঁজে পায়। ক্রিস যখন ফ্রিজ খোলে তখন তার চোখ কপালে ওঠে, কারণ সেখানে বোতলের ভেতর মানুষের শরীরের বিভিন্ন অংশ রাখা ছিল। অন্যদিকে জেসি যখন বাথরুমে যায়, সেখানে বাথটাবের মধ্যে মানুষের একটি লাশ পড়ে থাকতে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটি বালতির ঢাকনা সরালে তারা সেই কাঁটা তারটি দেখতে পায়, যা দিয়ে তাদের গাড়ির টায়ার পাংচার করা হয়েছিল। এসব দেখে তারা বুঝতে পারে যে এই বাড়িতে যারা থাকে তারা অত্যন্ত বিপজ্জনক। তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কাছে পৌঁছানো মাত্রই একটি গাড়ির শব্দ শুনতে পায়। ক্রিস জানলা দিয়ে লুকিয়ে দেখে যে একটি গাড়ি এদিকেই আসছে। তারা যে দরজা দিয়ে ঢুকেছিল সেটি দিয়ে এখন বের হওয়া সম্ভব নয়, কারণ গাড়িটি একদম সামনেই ছিল। তাই তারা পেছনের দরজা দিয়ে পালানোর কথা ভাবে, কিন্তু পেছনের দরজাটি বন্ধ করা ছিল। এখন তারা বুড়িভাবে ফেসে যায় এবং বুঝতে পারছিল না কিভাবে বেরোবে। পালানোর কোনো পথ না পেয়ে তারা দ্রুত আলমারির ভেতরে এবং খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই দানবগুলো ভেতরে আসে এবং ফ্রান্সিনের লাশটি ঠিক তাদের সামনে এনে আছাড় মারে। এটি দেখে তারা আতঙ্কে কুঁকড়ে যায়। তখনই তারা সেই দানবগুলোর মুখ দেখতে পায়, যা দেখতে ছিল অত্যন্ত ভয়াবহ। আসলে তারা ছিল তিনজন নরখাদক যারা মানুষের মাংস খায়। তারা ফ্রান্সিনের শরীর খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে ক্রিস আর জেসি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। তাদের দেখে কার্লি আর নাতাশাও আলমারির পেছন থেকে বেরিয়ে আসে। তারা চারজন নিঃশব্দে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তিনজন সফলভাবে বাইরে বেরিয়ে গেলেও শেষে যখন ক্রিস বের হতে যাচ্ছিল তখনই তার নড়াচড়ায় এক দানবের ঘুম ভেঙে যায় এবং সে ক্রিসকে দেখে ফেলে। ক্রিস যখন বুঝতে পারে যে দানব তাকে দেখে ফেলেছে তখন সে প্রাণপণে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তারা চারজন দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়, কিন্তু সেই দানবগুলো গাড়িতে করে তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়েছিল। ক্রিস একটি গাড়িতে বসে সেখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু সে যখন একে একে সব গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে তখন দেখা যায় সবকটি গাড়িই নষ্ট ছিল। তারা যখন ভাবছিল যে এখান থেকে কিভাবে বেরোবে, ঠিক তখনই সেই নরখাদকরা তাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের দেখে তারা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু নরখাদকরা আগে থেকেই জানতো যে তারা গাড়ির আড়ালে লুকিয়ে আছে। তাই সেই তিন নরখাদক তাদের দিকে এগোতে শুরু করে। এখন ক্রিসের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার সঙ্গীদের বলে যে আমি এখান থেকে দৌড়ে ওদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেব, আর ওরা যখন আমার পেছনে ছুটবে তখন তোমরা ওদের গাড়িটা চুরি করে নেবে। পরিকল্পনা অনুযায়ী ক্রিস চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করে সোজা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই এক নরখাদক সরাসরি তার পায়ে গুলিবাদ করে, যার ফলে ক্রিস নিচে পড়ে যায়। এখন সেই নরখাদকরা ক্রিসকে মারার জন্য এগিয়ে আসে। তখন ক্রিসের জীবন বাঁচাতে কার্লি অন্যদিকে দৌড়াতে শুরু করে। এতে নরখাদকরা তাকে দেখে ফেলে এবং এখন তারা কার্লির পেছনে লেগে যায়। সুযোগ বুঝে জেসি এবং নাতাশা দ্রুত ক্রিসকে তুলে সেই নরখাদকদের গাড়ির কাছে নিয়ে আসে। এরপর তারা তিনজন জলদি গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং জঙ্গলে তাদের সঙ্গীকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা কার্লিকে দেখতে পায়, যার জন্য তারা গাড়ি থামায় এবং কার্লিকে চিৎকার করে দ্রুত গাড়িতে উঠতে বলে। কার্লিও দৌড়াতে দৌড়াতে তাদের দিকে আসতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে একটি তীর এসে কার্লির বুকের আর পার হয়ে যায়। নিজেদের সঙ্গীকে মরতে দেখে তারা খুব ভেঙে পড়ে এবং তখনই সেই নরখাদকরা ক্রিসের উপরও তীর বর্ষণ শুরু করে। এখন
এখন নিজেদের জীবন বাঁচাতে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। কিছু দূর আসার পর তারা দেখে যে নরখাদকরা রাস্তার মাঝে একটি বড় গাছ রেখে পথ আটকে দিয়েছে। তাই এখন তারা পায়ে হেঁটেই জঙ্গলে এগোতে শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর তারা খুব ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে তারা এক জায়গায় বসে বিশ্রাম নিতে থাকে। রাতও ঘনিয়ে আসছিল এবং তারা বুঝতে পারছিল না রাত কোথায় কাটাবে, কারণ যদি তারা জঙ্গলেই ঘুমায় তবে নরখাদকরা তাদের খুঁজে বের করে মেরে ফেলবে। তাই তারা আবার একটি নিরাপদ জায়গার খুঁজে বেরিয়ে পড়ে এবং তখনই নাতাশা কাঠের তৈরি একটি টাওয়ার দেখতে পায়। টাওয়ারটি দেখে তারা রাত কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পায়। এরপর তারা সেখানে উঠে যায়। টাওয়ারের ওপর থেকে যখন তারা দেখে তখন চারদিকে মাইলের পর মাইল শুধু জঙ্গল দেখা যাচ্ছিল। টাওয়ারে তল্লাশি চালিয়ে তারা একটি ফার্স্ট এইড কিট খুঁজে পায়, যা দিয়ে নাতাশা ক্রিসের পায়ে পট্টি বেঁধে দেয়। সেই সঙ্গে তারা একটি রেডিও পায়। সেটি চালু করে তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। এরই মধ্যে ক্রিস দেখে যে সেই 3 নরখাদক তাদের খুঁজতে খুঁজতে টাওয়ারের কাছে পৌঁছে গেছে। তাদের দেখে তারা চুপচাপ বসে পড়ে এবং তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই রেডিওতে কেউ একজন তাদের উত্তর দেয়, যার আওয়াজ নিচে থাকা 3 নরখাদক শুনে ফেলে এবং তারা বুঝে যায় যেই লোকগুলো ওপরে টাওয়ারে লুকিয়ে আছে। এরপর নরখাদকরা টাওয়ারে উঠতে শুরু করে। এখন নিজের জীবন বাঁচাতে ক্রিস টাওয়ারের ভেতরে আসার পথ বন্ধ করে দেয়। কিছুক্ষণ সব শান্ত থাকায় তাদের মনে হয় যে হয়তো নরখাদকরা এখান থেকে চলে গেছে, কিন্তু তখনই টাওয়ারে ধোঁয়া জমতে শুরু করে, যা থেকে তারা বুঝতে পারে যে নরখাদকরা টাওয়ারে আগুন ধরিয়ে দিয়েছে। এখন তারা বুড়িভাবে ফেসে গেছে এবং নিজেদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল। ক্রিস বলে, আমরা এখানে থাকলে আগুনে পুড়ে মারা যাব, তার চেয়ে কেন আমরা সামনের গাছে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করি না। এরপর ক্রিস সবার আগে টাওয়ার থেকে সামনের গাছে লাফ দেয় এবং গাছের একটি ডাল ধরে নিচে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচায়। এরপর সেই 2 মেয়েও টাওয়ার থেকে গাছে লাফ দেয়, কিন্তু লাফ দেওয়ার সময় নিচে থাকা 3 নরখাদক তাদের দেখে ফেলে এবং তাদের মধ্যে একজন তাদের মারার জন্য গাছে উঠতে শুরু করে। ওদিকে তারা গাছের ডালপালার সাহায্যে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু নাতাশা সবার পেছনে ছিল এবং তখনই পেছন থেকে এক নরখাদক এসে নাতাশাকে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে। এখন ক্রিস জেসিকে নিয়ে সামনে এগোয়, কিন্তু সেই নরখাদক তাদেরও পিছু নেয়। এবার ক্রিসের মাথায় একটি বুদ্ধি আসে। সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি ডাল টেনে ধরে থাকে এবং জেসি কৌশলে নরখাদকটিকে প্রলুব্ধ করে সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। নরখাদকটি কাছে আসা মাত্রই ক্রিস ডালটি ছেড়ে দেয়, যার আঘাতে নরখাদকটি নিচে পড়ে যায়। নিজেদের সঙ্গীকে জখম হতে দেখে নিচে থাকা বাকি 2 নরখাদক প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে ক্রিস ও জেসি নিঃশব্দে গাছের ডাল দিয়ে পার হয়ে একটি ঝর্ণার কাছে পৌঁছায় এবং রাতটি সেখানেই কাটায়। সকাল হতেই তারা আবার রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে একটি রাস্তা দেখতে পায়। রাস্তা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের সেই খুশি ছিল ক্ষণস্থায়ী। তখনই পেছন থেকে এক নরখাদক এসে ক্রিসের ওপর হামলা করে, ফলে ক্রিস ঢালু পাহাড় দিয়ে নিচে গড়িয়ে পড়ে যায় এবং নরখাদকটি জেসিকে ধরে নিয়ে যায়। নিচে পড়ে যাবার পর ক্রিস রাস্তায় একটি পুলিশের গাড়ি দেখতে পায়। সে দ্রুত দৌড়ে গিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায়। আসলে রাতে রেডিওতে তারা যখন সাহায্য চেয়েছিল, সেই সংকেত এই পুলিশ অফিসারটি শুনতে পেয়েছিলেন এবং তাদের উদ্ধার করতেই তিনি এসেছিলেন। ক্রিস পুলিশ অফিসারকে সবকিছু বলার আগেই পেছন থেকে একটি তীর এসে পুলিশের চোখে বিঁধে যায়। এটি দেখে ক্রিস ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত পুলিশের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবি ছিল পুলিশের কাছে। নরখাদকটি খুব কাছে চলে আসায় ক্রিসের পক্ষে পুলিশের পকেট থেকে চাবি বের করা সম্ভব ছিল না, তাই সে নিজেকে বাঁচাতে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। নরখাদকটি পুলিশের লাশটি তুলে গাড়িতে ফেলে দেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে যখন রওনা দিতে যায়, ঠিক তখনই ক্রিস দ্রুত গাড়ির নিচে ঢুকে শক্ত করে ধরে ঝুলে থাকে। নরখাদকটি গাড়ি চালিয়ে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে জেসিকে বেঁধে রাখা হয়েছিল এবং তারা জেসিকে জীবন্ত পুড়িয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই দ্বিতীয় নরখাদকটিও সেখানে পৌঁছায়, যার গাড়ির নিচে ক্রিস লুকিয়েছিল। সে মরা পুলিশ অফিসারের দেহটি বাড়ির ভেতরে নিয়ে যায় এবং তারা সবাই মিলে পুলিশের দেহটি কেটে টুকরো করতে থাকে। এরপর এক নরখাদক ছুরি হাতে নিয়ে জেসিকে মারার জন্য এগোয়। ঠিক সেই মুহূর্তে ক্রিস বাড়ির দরজায় আগুন ধরিয়ে দেয়। নরখাদকটি যখন দরজার দিকে যায়, তখন ক্রিস পূর্ণ গতিতে গাড়ি চালিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে এবং এক নরখাদককে পিষে দেয়। এরপর ক্রিস অন্য এক নরখাদকের উপর হামলা করে তাকেও মারাত্মক জখম করে এবং দ্রুত জেসির বাঁধন খুলে দেয়। কিন্তু তখনই পেছন থেকে এক নরখাদক এসে ক্রিসকে আছাড় মারে এবং কুঠার দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা করতে যায়। সে যখনই ক্রিসকে মারতে উদ্যত হয়, তখন জেসি সাহস সঞ্চয় করে একটি তীর সরাসরি নরখাদকের মাথার পেছন দিকে মারে, ফলে সে নিচে পড়ে যায়। তারা যখনই বাড়ি থেকে বের হতে যায়, তখন দ্বিতীয় এক নরখাদক ক্রিসের ওপর হামলা করে, কিন্তু এবার জেসি ও ক্রিসের সাথে মিলে লড়াই শুরু করে। ফলে নরখাদকটি তাদের সামনে দুর্বল হয়ে পড়ে এবং জেসি দ্রুত একটি কুঠার তুলে নিয়ে নরখাদকের বুকে আঘাত করে তাকে ধরাশায়ী করে। তারা যখন ঘর থেকে বের হতে যায়, তখন সেই নরখাদকটি জেসির পা চেপে ধরে, কিন্তু জেসি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। ওদিকে যার মাথায় তীর লেগেছিল, সেই নরখাদকটিও আবার উঠে দাঁড়াতে শুরু করে। এই নরখাদকগুলো যেন মরতেই চাচ্ছিল না। ক্রিস আর জেসি দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। ক্রিসের বন্দুকে তখন মাত্র একটি গুলি বাকি ছিল।
ছিল। সে বুদ্ধিমত্তার সাথে পুলিশের গাড়ির পেছনে থাকা গ্যাস ট্যাঙ্কে গুলি করে। এর ফলে পুরো বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং শেষ পর্যন্ত বাড়ির ভেতর থাকা নরখাদকগুলো আগুনে পুড়ে মারা যায়। এরপর ক্রিস আর জেসি সেই নরখাদকদের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সরাসরি সেই গ্যাস স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে ক্রিস দেওয়ালে লাগানো ম্যাপটি ছিঁড়ে ফেলে। ক্রিস এমনটি করে যাতে এই ম্যাপ অনুসরণ করে তার সাথে যা ঘটেছে তা অন্য কারোর সাথে না ঘটে এবং ভবিষ্যতে কেউ যেন ওই পথে আর না যায়। এরই সাথে এই গল্পটি শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর যদি আপনারা এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে পার্ট 2 লিখুন।